দর্শক, এবার অন্যান্য প্রসঙ্গ। চীনের ইউনান প্রদেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, যেখানে যৌথ একটি ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছে তিন পক্ষ। স্থানীয় সময় শুক্রবার অনুষ্ঠিত ওই বৈঠকে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। ত্রিপক্ষীয় ওই বৈঠকে সব পক্ষই সহযোগিতার উন্মুক্ততা, অন্তর্ভুক্তি, সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা এবং বিশ্বাসের নীতি দ্বারা পরিচালিত হওয়ার পাশাপাশি জয় জিতের সহযোগিতায় কাজ করবে বলে সম্মত হয়েছে। সেই সঙ্গে বৈঠকে উপনীত সমঝোতা বাস্তবায়নের জন্য তিনটি পক্ষই যৌথ একটি ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছে। দর্শক, এবার জানাবো দেশের খবর। ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 11 জনের। গতরাতে আলাদা দুর্ঘটনায় এসব ঘটনা ঘটে। আর নাটোরে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশায় 4 জন নিহত হয়েছেন। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। ময়মনসিংহের ফুলপুরে হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের বাস হালুয়াঘাটগামী যাত্রীবাহী মাহেন্দ্র অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রটি পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মাহেন্দ্রের 6 যাত্রী নিহত হন। আহত অবস্থায় 5 জনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনা আয়াদি হালুয়াঘাটের গাড়িটা রানিং গাড়ি আর উনি 6 জন মারা গেছে। মাইন্ড সরায়া জিনিস আমরা সব সরায়া উল্টা তুললা লাস্ট তুললা পরে এক সাইডে করলাম। আরো 3-4 জন হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের গাড়ি তারা উল্লে গেছে, গাড়ি পুড়ে ফেলছে। ঠিক আছে, এলাকার জনগণ ঠিক আছে উত্তেজিত হয়ে ঠিক আছে আমাদের এলাকায় ঠিক আছে ওই সুখের মাধ্যমে ঠিক আছে চলতেছে। বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার। যতটুকু আমি জানছি যে চালক এবং হেল্পার বা বাসের যারা কর্মচারী সবাই যারা পলাতক আছে। আমরা চেষ্টা করতেছি, জনগণকে বোঝাচ্ছি যে রাস্তাটা এবং লেখার আসতেছে, বাসটাকে আমরা থানার মধ্যে নিয়ে যাব এবং রাস্তাটা ক্লিয়ার করব। এদিকে নাটোর সদরে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার 4 জন নিহত হয়েছেন। বিকেল 5টার দিকে বনবেলঘড়িয়া বাইপাস সংলগ্ন নাটোর মহিলা কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হন। পরে আহত 3 জনকে হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেল্পার পালিয়ে গেছেন। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। নির্মাণ কাজ শেষ হওয়ার আগে ধসে পড়েছে কুয়াকাটা মেরিন ড্রাইভ সড়কের একটি বড় অংশ। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর নিম্নমানের কাজ আর পরিকল্পনাহীনতা এই বিপর্যয়ের মূল কারণ বলে অভিযোগ স্থানীয়দের। সাইদ ইব্রাহিমের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। সৌন্দর্য বর্ধন আর পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে কুয়াকাটায় প্রায় 5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে সাগর পাড়ের মেরিন ড্রাইভ সড়ক। তবে কাজ শেষ হওয়ার আগেই জোয়ারের পানিতে ধসে পড়েছে রাস্তাটির বড় একটি অংশ। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজ আর পরিকল্পনাহীনতা এই বিপর্যয়ের মূল কারণ। উঠে এসেছে স্বজনপ্রীতির অভিযোগও। বালির উপর ফিলিং করলে সে কাজটা খুব একটা টেকসই হয় না। এখানে এতটাই দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির কারণে এই মেইন ড্রাইভটা কিছুদিনের ভিতরে ভাঙিয়া এই পড়ে গেছে, তছনছ হয়ে গেছে। সরকারের কোটি কোটি টাকা লোকসান হয়ে গেছে। কুয়াকাটা পৌরসভার আওতায় 1300 মিটার দীর্ঘ এই রাস্তা নির্মাণের প্রকল্প নেওয়া হয় IUIDP ফেজ 2 এর অধীনে। 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আবরার ট্রেডার্স, SM ট্রেডার্স ও মোল্লা ট্রেডার্স 3 ভাগে কাজ পায়। একাধিক সূত্র জানায় সব প্রতিষ্ঠানই পৌর মেয়রের ঘনিষ্ঠ জনের মালিকানাধীন। এ পর্যন্ত প্রায় 1.5 কোটি টাকার বিল উত্তোলন করেছে এই প্রতিষ্ঠানগুলো, অথচ ঠিকমতো কাজ শেষ হওয়ার আগেই প্রকল্প ধসে পড়েছে। একাধিকবার ফোন দিলেও সংশ্লিষ্ট ঠিকাদারদের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রকল্পটির দুর্নীতি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেপ্টেম্বর মাসে যখন আমরা প্রশাসকের দায়িত্ব পাই, আমাদের এসিল্যান্ড ওখানে প্রশাসক হিসেবে রয়েছেন, আমরা কাজের নিম্নমান দেখে সাথে সাথে কাজ বন্ধ করে দিয়েছিলাম। এই পাকা রাস্তা নির্মাণের পূর্বে পানি উন্নয়ন বোর্ডের সাথে ওই নির্মাণ কর্তৃপক্ষ কোনো আলোচনা করেন। এই কাজটি করার আগে পরিবেশের কোনো ছাড়পত্র নেওয়া হয়নি। এক্ষেত্রে আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যার একটি তদন্ত কমিটি গঠন করেছে, আমাকে আহ্বায়ক করে
যে কমিটিটি আগামী 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন সরেজমিনে সবকিছু যাচাই বাছাই করে তারপর তারা তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। কুয়াকাটার পর্যটন কেন্দ্রিক এই প্রকল্প এখন নাগরিকদের চোখে পরিণত হয়েছে ব্যর্থতার প্রতীকে। 1.5 কোটি টাকা খরচের পরও উদ্বোধনের আগেই ধসে পড়া সড়ক নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় সরকার ব্যবস্থার জবাবদিহিতা নিয়েও। সবাই চাইছেন নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সেলুনিয়া নদীর 2 স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হওয়া 5টি গ্রামের পানি নামতে শুরু করেছে। এতে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। ফেনীর ফুলগাজী উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের ঘরবাড়ি, ফসলি জমি, গ্রামীণ সড়ক, ভেসে গেছে পুকুরের মাছ। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন হতদরিদ্র, দিনমজুর ও প্রান্তিক চাষিরা। এমন পরিস্থিতিতে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। শুক্রবার বিকেলে বাঁধের ভাঙন পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের পূর্বাঞ্চল কুমিল্লার প্রধান প্রকৌশলী। এ সময় তিনি বাঁধ মেরামতের আশ্বাস দেন। সকালের পর থেকে পানি একটু একটু কমতেছে। আমরা যারা ঘরবাড়ি ছাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিলাম, এখন আমরা আস্তে আস্তে ঘরবাড়ির দিকে যাইতেছি। বিলোনিয়া থেকে যে আসা মোহনী নদীর যে টেকসই একটা বাঁধ চাই, আমরা ত্রাণ এবং সহায়তা কোনো কিছু চাই না, আমরা একটা টেকসই স্থায়ী একটা বাঁধ চাই। দর্শক, যেমনটি বলছিলাম, ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সেলুনিয়া নদীর 2 স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হওয়া 5টি গ্রামের পানি নামার সাথে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। নিলয়, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নিলয়, এলাকায় এখন কি পরিস্থিতি দেখছেন? সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের জানাবেন। ধন্যবাদ। আমি সকাল থেকে এসেছি ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর বড়ইয়াতে। আমরা এখানে এসে যেটি দেখতে পেয়েছি যে গত পরশুদিন রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে এই স্থান দিয়ে আসলে ভাঙনটি সৃষ্টি হয়েছিল মুহুরী নদীর। এই ভাঙনের ফলে আসলে ফুলগাজীর 5টি গ্রাম প্লাবিত হয়। সেই 5টি গ্রাম থেকে ইতিমধ্যে পানি নামতে শুরু করেছে। পানি নামার সাথে সাথে আসলে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। আমরা দেখেছি যে এখানে যে ভাঙন রয়েছে, এই ভাঙন দিয়ে আসলে যে পরিমাণ স্রোত গিয়েছিল, সেই স্রোত যদি বলা যায় যে নদীর পানি এবং যে নদীর বাঁধ রয়েছে, এই বাঁধ এবং নদীর পানি একবারে ছুঁই ছুঁই অবস্থায় ছিল, যার কারণে আসলে বিশেষ করে এখানকার মানুষ যারা বলছে তারা বলছে যে মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর যে বাঁধগুলো রয়েছে সেগুলো আসলে অতি নিম্নমানের বাধা হয়, যার কারণে আসলে প্রতি বছর এখানকার মানুষদের দুর্ভোগ পোহাতে হয় বলে তারা বলছে। তবে আমরা এখানে এসে সকাল থেকে যেটি দেখেছি যে এখানকার পানি উন্নয়ন বোর্ড এই ভাঙনটি সংস্কারের জন্য ইতিমধ্যে জিও ব্যাগ এনে রেখেছে। তারা হয়তোবা দুপুরের পর থেকে এখানে জিও ব্যাগ ফেলবে বলে তারা বলছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার পানি উন্নয়ন বোর্ড এখানকার যা যে কিছু শ্রমিক নিয়ে এসেছে, যে সেই শ্রমিক দিয়ে তারা সেই জিও ব্যাগগুলোকে সেখানে বালি ভরাট করে সেগুলোকে আসলে জিও ব্যাগ রূপান্তরিত করছে। তবে আমরা দেখেছি ভাঙন রোধের জন্য তাদের যে ব্যবস্থা, এখানে গতকাল বিকেলে এখানকার যে উত্তরাঞ্চলের কুমিল্লার প্রধান প্রকৌশলী তিনি এসেছিলেন, তিনি এই ভাঙনটি পরিদর্শন করেছিলেন। ভাঙনটি পরিদর্শনের পরই আসলে তিনি এই ভাঙনটি মেরামতের জন্য তিনি বলছিলেন। আমরা এখানকার একজন স্থানীয় রয়েছে, তার সাথে কথা বলবো। যে আমরা তো দেখেছি যে প্রতি বছর বন্যা হয়, এখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আসলে এই ভাঙন রোধে আসলে কি করা প্রয়োজন বলে আপনি মনে করেন? মানুষ কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়? আসলে চীনের দুঃখ ছিল হোয়াঙ্গ, ফেনীবাসীর দুঃখ হচ্ছে মুহুরী নদী, কিন্তু আমার পানি উন্নয়ন বোর্ড এটা যথোপযুক্ত বাস্তবায়নে কোনো পদক্ষেপ গ্রহণ করে না। যে বাংলাটা ভাঙছে এটা দিয়ে বিগত 2 বছর ধরে সুড়ঙ্গ দিয়ে পানি প্রবাহিত হয়, কিন্তু এটাকে যে ভাঙন রোধের জন্য পানি উন্নয়ন বোর্ডের যে কাজগুলো করা দরকার, আমি মনে করি যে নদীর ভিতরে যে অবৈধভাবে স্থাপনা এমনকি গাছপালা যেটা আছে এটা কেটে দিলে পানির যে যাওয়ার যদি রাস্তা করে দেয় তাহলে ভাঙনের সমস্যা হওয়ার কথা না। মুহুরী নদীতে এমন কোনো ওভারফ্লো হয় না, হয় এই কারণে যে আমাদের নদীর নাব্যতা ঠিক নেই। ধন্যবাদ। আসলে তিনি বলছিলেন যে মুহুরী, কহু এবং সিলোনিয়া নদীর যে নাব্যতা সেটি ঠিক না থাকার কারণে প্রতি বছর এই ধরনের ভাঙন সৃষ্টি হয়, এই ফুলগাজী পরশুরাম মানুষ ক্ষতিগ্রস্ত হয় বলে জানাচ্ছিলেন। তো এই ছিল আমার কাছে বন্যার ভাঙন নিয়ে সর্বশেষ তথ্য। নিলয়, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফেনীতে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়, সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়।
কুষ্টিয়া এক ইউপি চেয়ারম্যানের চাঁদাবাজি হামলা জবরদখলে অতিষ্ঠ এলাকাবাসী। নিজস্ব বাহিনী দিয়ে প্রকাশ্যে চালাচ্ছেন অস্ত্রের মহড়া, এলাকায় সৃষ্টি করেছেন ত্রাসের রাজত্ব। প্রতিবাদ করলে এলাকাবাসীর উপর নেমে আসে অমানবিক নির্যাতন। হামলা করা হয় বাড়ি ঘরে। তার নির্যাতনের হাত থেকে বাদ পড়ে না এলাকার নারী ও শিশুরও। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 14 জুন সকাল 9:30 জমি দখলে বাধা দেওয়ায় এলাকাবাসীর ওপরে হামলা চালায় কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তী হাজরার ইউপি চেয়ারম্যান টিপু বাহিনীর সদস্যরা। এতে নারী শিশু সহ আহত হয় অন্তত 6 জন। দীর্ঘদিন ধরে এই ইউপি চেয়ারম্যান টিপু বাহিনীর চাঁদাবাজি, হামলা, জবরদখলে অতিষ্ঠ এলাকাবাসী। নিজস্ব বাহিনী দিয়ে প্রকাশ্যে চালান অস্ত্রের মহড়া, এলাকায় সৃষ্টি করেছেন ত্রাসের রাজত্ব। প্রতিবাদ করলেই এলাকাবাসীর ওপর নেমে আসে অমানবিক নির্যাতন। তার নির্যাতনের হাত থেকে বাদ পড়েন না এলাকার নারী ও শিশুরাও। আমার টাকা দেওয়া লাগবে, কৃষির টাকা ভাই, চাঁদা দেওয়া লাগবে, কৃষির চাঁদা চাচ্ছি দাও, না দিলি বাড়ি গাড়ি পুরা কিচ্ছু হবো না। আমলিকের দল করে, তার প্রভাব অনেক, তার সন্ত্রাসী বাহিনী আছে, তাদের দিয়ে আমাদের উপর অত্যাচার করে বা চাঁদা চায় আমার কাকার কাছে। আজকে ধরেন পরিকল্পনাভাবে বাড়ির ভিতর ডাকি নিয়ে যাওয়া হচ্ছে, মারেছে আমার চাচার ভাবির স্বাস্থ্য ভাই। স্থানীয়রা বলছেন এসব ঘটনায় বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও মেলে না কোনো প্রতিকার, উল্টো হতে হয় নির্যাতনের শিকার। তাই এই টিপু বাহিনীর হাত থেকে মুক্তি পেতে প্রশাসনের কঠোর পদক্ষেপ চায় তারা। এই ওরা বালু নিয়ে ভরতেছে রাত্রে আধারে, রাত্রে 2টা-3টা বাজে, অস্ত্র নিয়ে ঘরে, চাইনিজ কুড়াল নিয়ে ঘরে। আমরা তো আতঙ্কে বাইরে বাড়িতে পারি না। বিচার সেটা থানায় করার জন্য গেছে, তাদের বিচার হয়নি এবং আমার নানা এবং আমার মামা দুজনকে তারা নিয়ে যেয়ে থানায় আটকে রেখেছে, বন্দি করে রেখেছে। একটু যাতে বিচার হয়, সেই যে আমরা শান্ত সতের যাতে বাস করে পারি, সেই যে আমি চাই। তবে অভিযুক্ত ওই ইউপি চেয়ারম্যান টিপু খানের দাবি, এ ধরনের কোনো ঘটনার সাথে জড়িত নন তিনি। এলাকাবাসীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আসলে এটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক আমি মনে করি, সম্পূর্ণ বানোয়াট। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই এবং আমি এই সম্পর্কে কোনো আমার ধ্যান ধারণা নেই। পুলিশ বলছে বিষয়টি খতিয়ে দেখছেন তারা, দিচ্ছেন দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস। আগে তো আমি একবার ধরছি, এর আগে একবার ধরিয়ে প্রায় 2 মাসের মতো জেলে ছিল। আবারও আমি আমার মতো চেষ্টা করতেছি ভাই। ও হলো স্পেসিফিক অভিযোগ থেকেও দেয় না, তারপরে আমরা আমাদের মতো করে দেখি। শুধু আশ্বাস নয়, এলাকায় শান্তি ফিরিয়ে আনতে দ্রুতই চেয়ারম্যান টিপু সহ এই বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটিই প্রত্যাশা স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেশব্যাপী যখন ডেঙ্গু চোখ রাঙাচ্ছে, ঠিক তখন নড়াইল সদর হাসপাতাল যেন ডেঙ্গু উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। মানুষ চিকিৎসা নিতে এসে ডেঙ্গুর ঝুঁকিতে পড়ছেন। নড়াইল থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আশপাশে ময়লা আবর্জনা, জলাবদ্ধতার অবস্থা দেখে যে কারো মনে হতে পারে এ যেন মশার বংশবিস্তারের কারখানা, যেখানে পানিতে কিলবিল করছে লাখ লাখ মশার লার্ভা। এমন চিত্র দেখা গেছে নড়াইল সদর হাসপাতালের আশপাশের বিভিন্ন স্থানে। অথচ হাসপাতালে মানুষ বিভিন্ন রোগ নিয়ে আসেন সুস্থ হওয়ার জন্য। শুধু হাসপাতালে নয়, পৌর এলাকার বিভিন্ন স্থানে ড্রেনগুলোর জলাবদ্ধতার কারণে মশার উৎপাত বেড়েছে কয়েক গুণ। দিনে ও রাতে মশার কয়েল বা মশারি টাঙ্গিয়ে বসবাস করতে হচ্ছে। যে কোনো সময় ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়েই বাস করতে হচ্ছে স্থানীয়দের। তার উপর বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতার। ড্রেন নির্মাণ না করায় এবং যে সামান্য ড্রেন আছে তা ঠিকমতো পরিষ্কার না করায় পানি জমে থাকে। এতে বিস্তার ঘটছে মশার। যেখানে মানুষ স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে, সেইখানে পানি এবার জমে থাকলে ডেঙ্গু বংশবৃদ্ধি হবে এবং আপনার নড়াইলের স্বাস্থ্য অবস্থা ভেঙে পড়বে। দিনের রাতে আমাদের মশার কয়েল ব্যবহার করতে অবস্থা, আমাদের যে কোনো মুহূর্তে ডেঙ্গু আক্রমণ করতে পারে। সবাই আসলে অল্প বৃষ্টিতেই পানি জমে যায়, এই পানি নিষ্কাশনের কোনো পথ নেই এবং পৌরসভাও সেই পদক্ষেপ দেখছি না। এই দিয়ে আমরা এলাকাবাসী সবাই আতঙ্কে আছি, আমাদের প্রচুর ডেঙ্গুর প্রভাব পড়ার সম্ভাবনা আছে। তবে জেলা সদর হাসপাতালের এই কর্মকর্তা জানান, নড়াইলে ডেঙ্গুর প্রকোপ বর্তমানে নেই। বৃষ্টি যেভাবে হচ্ছে এভাবে চলমান থাকলে ডেঙ্গুর প্রকোপ মুক্ত থাকা যাবে। হাসপাতালের ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা পৌর কর্তৃপক্ষের বলেও জানান তিনি। এবছর আমাদের তুলনামূলকভাবে কম। এই মুহূর্তে আমাদের হাসপাতালে কোনো ডেঙ্গু রোগী নাই।
গত মানে এই এক সপ্তাহতেও নাই। তাতে বোঝা যায় যে ডেঙ্গুর যে প্রকোপ সেটা এবছরের জন্য নড়াইলে একটু কম বলা যায়। বৃষ্টি হয়তো বা কম হয়েছে, সে কারণেও হতে পারে। দ্রুত হাসপাতাল সহ শহরের বিভিন্ন স্থানের জলাবদ্ধতা নিরসন ও ড্রেন সংস্কার করে মশার বংশ বিস্তারে লাগাম টানবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। লক্ষ্মীপুর পৌরসভার মুরগির বাজারের বজ্র দিয়ে দূষিত হচ্ছে রহমতখালী নদী। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। আমরা যুক্ত হচ্ছি। স্বপন, নদী দূষণ রোধে প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে কিনা এবং এই বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, এবং সর্বশেষ সার্বিক চিত্র কি দেখছেন আমাদের জানাবেন। অতসী, আপনি ঠিক যেমনটি বলছেন যে লক্ষ্মীপুরের শহরের প্রাণ রহমতখালী নদী দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর শহরের মাঝখান দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু এই লক্ষ্মীপুর রহমতখালী নদীতে 2017 সালে তৎকালীন পৌরসভা কর্তৃপক্ষ রহমতখালীর পাশে যে মুরগির বাজার যেটি তৈরি করেছে, আমি যদি আপনাকে দেখাই, দেখেন যে এই যে মুরগির বাজারের পৌরসভার তত্ত্বাবধানে যে মুরগির বাজারটি, সেখান থেকে যে মুরগির যে বর্জ্য সেগুলো সরাসরি খালে পড়ছে, বিশেষ করে জবাই করা মুরগি এবং ড্রেসিং করার পর সেই লক্ষ্মীপুর রহমতখালী খালে এভাবে পড়ছে। তার পাশে রয়েছে, আমি যদি আপনাকে একটু দেখাই যে লক্ষ্মীপুর রহমতখালীর পাশে একটি গরুর বাজার, গরুর মাংসের বাজার রয়েছে এবং খাসির মাংস রয়েছে। সেই খাসির মাংসের বাজারের যে খাসির যে বর্জ্যগুলো এবং গরুর যে বর্জ্যগুলো, এগুলি ঠিক খালে পরে লক্ষ্মীপুর এই যে রহমতখালী খাল, বিশেষ করে 6 মাস দুর্গন্ধে এখানকার আশেপাশে যে মানুষ তারা বসবাস করতে পারে না। এই ব্যাপারে আশেপাশের মানুষজন বারবার পৌর কর্তৃপক্ষকে অবহিত করার পরেও যেহেতু পৌরসভার অর্থায়নে এই বাজারগুলো পরিচালনা করা হচ্ছে এবং এখানে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না নেওয়ার কারণে মানুষজন ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে যে এই লক্ষ্মীপুরে এই যে বিশেষ করে লক্ষ্মীপুরে এই যে রহমতখালী খালের যে দূষণের কারণে এখানকার ময়লা আবর্জনায় শহরের মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে। বিশেষ করে গরমকালে মশার উপদ্রব বৃদ্ধি হয়। এখানকার যে স্থানীয় অধিবাসীরা তারা জানিয়েছেন যে লক্ষ্মীপুর পৌর কর্তৃপক্ষ এখানকার যে মুরগি বাজার, গরুর মাংসের বাজার এবং মাছ বাজার যে বর্জ্যগুলো রয়েছে, যেহেতু পৌরসভার নিজস্ব অর্থায়নে এই মার্কেটগুলো, তারা সেগুলো নিজেরাই তত্ত্বাবধান করবে যেন খাল দূষিত না হয়। এবং লক্ষ্মীপুরবাসীর অভিযোগ যে পৌর কর্তৃপক্ষের অবহেলার কারণে এই রহমতখালী খাল দূষিত হচ্ছে। অতসী, এ ছিল লক্ষ্মীপুর থেকে রহমতখালী নদী দূষণের সর্বশেষ খবর। স্বপন, ধন্যবাদ আপনাকে। দর্শক, মুরগির বাজারের বজ্রে দূষিত হচ্ছে লক্ষ্মীপুরের রহমতখালী নদী, সে বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী স্বপন। আশা জাগিয়েও বিদেশে আম রফতানি লক্ষ্যমাত্রার ধারের কাছেও যায়নি। 6,500 মেট্রিক টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে মৌসুমের মাঝামাঝি পর্যন্ত গেছে মাত্র 21 টন। বৃষ্টি ও গরমের কারণে রপ্তানিযোগ্য না হওয়ার অজুহাত দেখে আগ্রহ দেখানো সবগুলো দেশই এখন না করছে। কামাল হোসেন ও তারেক রহমানকে সঙ্গে নিয়ে কাজী শাহিদের প্রতিবেদন। দেশে ও বিদেশে রাজশাহী অঞ্চলের আমের চাহিদা বেশি। বিশেষ করে যে পরিমাণ আম রপ্তানি হয় তার 70% পূরণ হয় এই অঞ্চল থেকে। তবে নানা সংকটে আম রপ্তানির লক্ষ্যমাত্রা ছুঁতে পারছে না। চলতি বছর রাজশাহী অঞ্চলে রপ্তানিযোগ্য আম উৎপাদন হয়েছে 6,720 মেট্রিক টন। এর মধ্যে রাজশাহীতে 200, চাঁপাইনবাবগঞ্জে 6,000, নওগাঁয় 505 এবং নাটোরে 15 মেট্রিক টন। আমের রপ্তানি মৌসুম শুরু হলেও চাঁপাইনবাবগঞ্জ থেকে 17 এবং নওগাঁ থেকে মাত্র 4.8 মেট্রিক টন আম গেছে। আইনারা চাঁপাইনবাবগঞ্জে তো দেখেছেন যে অনেকে বাগান ভিজিট করেছে এবং অনেক আম যাবে বলে করেছে, কিন্তু এখন পর্যন্ত আমার জানা মতে কোনো আম যে বিদেশে গেছে এটা মনে হয় না। মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়ের কাছে আমি আবেদন করব যেন আম রপ্তানির জন্য ট্রেসিবিলিটির বিষয়টা যেন গুরুত্ব দেওয়া হয়। বরেন্দ্রভূমিতে কিন্তু প্রচুর আম্রপালি বাগান আছে, সাথে বাড়ি ফোর যায়, বানানা কিছু যায়, এবারে যাবে। আর যেটা অনেক বেশির কথা বলছেন বা আমরা যেটা আশান্বিত হয়েছিলাম চায়নার ক্ষেত্রে আর কি, সেটার তথ্য আসলে আমার কাছে নাই।
ফাইটোস্যানিটারি সনদ জটিলতার কারণে বিদেশে আম রপ্তানিতে বিলম্ব হয়। এবার গরম ও বৃষ্টির প্রভাব ফেলেছে আমের উৎপাদনে। তারপরও রপ্তানি হবে বলে আশাবাদী কৃষি বিভাগ। আমাদের যে সমস্ত রপ্তানিকারক প্রতিষ্ঠান যারা আমাদের বায়ার অথবা আমাদের উৎপাদকদের সাথে কৃষকদের সাথে যারা কন্ট্রাক্ট ফার্মিং করছে, চুক্তি করছে, আশা করি আমাদের সেই চুক্তি মোতাবেক সে আম আমাদের সামনে রপ্তানি হবে। লম্বা একটা ঈদের ছুটি গেছে, এই সময়গুলোতে আম হারভেস্টও কম হয়েছে এবং পরিবহনও বন্ধ ছিল, যার জন্য আমাদের কিছুটা রপ্তানি কম হয়েছে। তবে এখন আবার নতুন করে আমাদের যে রপ্তানির যে কার্যক্রম সেটা শুরু হয়েছে। আমাদের এই মুহূর্তে আসলে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তাদের চাহিদা অনুযায়ী অতটা না থাকার কারণে কৃষক কিছুটা বিড়ম্বনায় পড়েছে। অর্থনীতিবিদরা বলছেন, চাষিরা উদ্যোগ নিলেও আম রপ্তানি নিশ্চিত করতে সরকারি তৎপরতা থাকা দরকার ছিল। এছাড়া রপ্তানির চেইনগুলোও আগে থেকে ধরে রাখার ব্যবস্থা নিতে পারত সরকার। আমি নতুন নতুন বাজার অনুসন্ধান করা এবং বাজারগুলোকে সম্প্রসারিত করা, এখন আমাদের সেই জিনিসটার হয়তো ঘাটতি রয়ে গেছে। বিদেশে আম রপ্তানিযোগ্য করতে চাষিদের জন্য সরকারের ৬২ কোটি টাকার প্রকল্প চলছে রাজশাহীতে। তারপরও বিপুল পরিমাণ আম পাঠাতে না পেরে দেশের সুপার শপই শেষ ভরসা চাষিদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।